তোষামত নয়, ক্ষমতাকে প্রশ্ন করে গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন আর কাবল প্রশ্নগুলো সহজ। এই অনুষ্ঠানে আমরা চলমান ঘটনার নানান তথ্য বক্তব্য তুলে ধরি, অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য বক্তব্যের ব্যাখ্যা ও বিশ্লেষণ। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। আমাদের আজকের আলোচনার বিষয় আদর্শ কি বদলায় কিনা, যেমন রাজনৈতিক আদর্শ বা নৈতিক আদর্শ এগুলো বদলানো যায় কিনা, এসব বিষয় নিয়ে আলোচনা শুনবো অতিথিদের কাছ থেকে। এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত আছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার ইজাজ কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক ও লেখক আবু সাঈদ খান, আপনাকেও স্বাগত জানাচ্ছি। বিষয় শুনলেন। এছাড়াও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলছে, নির্বাচনী প্রচার প্রচারণা এখন তুঙ্গে থাকবার কথা, কিন্তু ওই জায়গায় নেই। ভোটের চেয়ে আমরা দেখছি যে প্রতিপক্ষকে কিভাবে ঘায়েল করা যায়, বাকযুদ্ধ বা নানানভাবে ঠোকরাঠুকরি চলছে। এ নিয়ে বিতর্ক আছে, তর্ক আছে, বাট সমাধানের জন্য আমাদের 12 তারিখকে নির্বিঘ্ন করতে হবে। আপনি তো সিনিয়র একজন সাংবাদিক, অনেক বছর ধরে সাংবাদিকতা করেন এবং বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, সমাজ এবং যাবতীয় সব কিছুই চোখের সামনে ঘটেছে। বর্তমান বাস্তবতা দেখে কী মনে হয়? অনেকে নীতির পরিবর্তন করছেন, পরিবর্তনের কথা বলছেন, অনেকে শাসন ব্যবস্থার পরিবর্তনের কথা বলছেন, অনেকে দেশটাও বদলে ফেলার কথা বলছেন। প্রথমত হচ্ছে যে আদর্শ কি বদলায়, যে প্রশ্নটা আপনি করলেন, তো আদর্শ হ্যাঁ কখনো কখনো বদলায় এবং সেই বদলানোটা আমার কাছে মনে হয় কৌশল। যেমন ধরুন যে একসময় যারা খিলাফত এর কথা বলেছেন, এখন যদি এখনকার নির্বাচনী প্রচারণায় সেই কথাটা নেই। এর মানে কি তারা খিলাফতের রাজনীতিটা বাদ দিয়েছেন? আমার কাছে মনে হয় না বাদ দিয়েছেন, কিন্তু এটাকে আপাতত সামনে আনছেন না। এটা একটা রাজনৈতিক কৌশল হতে পারে। তো এইরকম কৌশলের তো আরও ব্যাপার যে আছে। আদর্শ সাধারণ মানুষের কাছে গোপন রাখা হয়, সেটিকে কি কৌশল বলা যায় সাঈদ ভাই? সেটা এক ধরনের বিচ্যুতিও বটে, কেননা জনগণের কাছে স্পষ্ট করা উচিত যে আসলে তারা কি চায়, আমি কে এবং আমি কি চাই। তার অন্তর্বর্তীকালীন কর্মসূচি হতে পারে অন্য কিছু, কিন্তু তার মূল লক্ষ্যটা কি, সেই লক্ষ্যটাকে গোপন রাখাটা যায় না। এবং কৌশলও তো বলা যায় না। সেটা কৌশল বটেই, অপকৌশল, এটা সঠিক কৌশল না। তাই এখন প্রশ্ন হচ্ছে নির্বাচনের সময় হ্যাঁ এই ধরনের নীতির বদল হচ্ছে, কৌশলের বদলও হচ্ছে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জোট হয়েছে এবং সেই জোটের সাথে কোনো আদর্শের ব্যাপার নেই। এই জোটগুলো হচ্ছে স্রেফ কী করে নির্বাচনের বৈতরণী পার হওয়া যায় এই লক্ষ্যেই হয়েছে। যেমন যদি ধরেন যে জামাত এনসিপি জোট হয়েছে, বিপরীতমুখী দল বলা হয়। বিপরীতমুখী দল। তারা রাস্তায় যে স্লোগান দিয়েছিল সেখানে তারা অন্তর্ভুক্তিমূলক সমাজ এবং সাম্য মানবিকতার যে বক্তব্য দিয়েছিল, সেখানে ধর্মীয় কোনো বিষয় ছিল না। এই জামাত আর বিএনপিও তো জোট ছিল এক সময়। হ্যাঁ, জামাত এবং বিএনপির যে জোট, সেটাও কোনো আদর্শবাদী জোট ছিল না, একেবারে ভোটে জয়ের জোট। এমনকি সরকারও গঠন করেছিল, সেই সরকারও কোনো আদর্শিক ভিত্তির উপর ছিল না, সেটা জাস্ট একটা সরকার গঠন হয়েছিল। এবং যে কারণে আজকে সেই জোট টিকে নেই, সময়ের ব্যবধানে সেটা মুখোমুখি হয়ে গেছে এবং পরস্পরকে আক্রমণ করছে, কথা ছোড়াছুড়ি হচ্ছে, কাদা ছোড়াছুড়ি হচ্ছে। তো এই এখন আপনার যে প্রশ্নটা হচ্ছে এই ধরনের যে এই যে পারস্পরিক কথা ছোড়াছুড়ি, বাকযুদ্ধ ভালো, আমি কোনো আপত্তির কিছু দিই, কিন্তু বাকযুদ্ধের লিমিট ক্রস করে ফেলছে। বাকযুদ্ধটা যদি কোনো আদর্শিক কর্মসূচি নিয়ে যুদ্ধ হয়, কথাবার্তা হয়, সেটা ভালো। কিন্তু ব্যক্তি চরিত্র হনন ইত্যাদি যে বিষয়গুলো দাঁড়িয়েছে, কাদা ছোড়াছুড়ি, সেইটা বোধহয় ঠিক না। কোনো দু একটা জায়গায় দেখলাম কোনো ব্যক্তিকে ধরে যেসব কথাবার্তা বলা হচ্ছে, যেটা নির্বাচনী আচরণবিধি বহির্ভূত বটে, কিন্তু সেইগুলো হচ্ছে। তো এর বাইরেও সাঈদ ভাই আপনি একটা জিনিস খেয়াল করেন যে বাকযুদ্ধের অনুষঙ্গ হয়ে যায় ৭১, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ, এগুলোকে মাঝখানে ফেলে এগুলোকে কিন্তু ছোট করা হচ্ছে না। হ্যাঁ, ডেফিনেটলি। আর একটা হচ্ছে যে ৭১কে এখন অনেকেই মেনে নিতে পারছে না, এবং না মানলে ৭১-এর অর্জন বাংলাদেশকে মানে কি করে? প্রশ্নটা সেখানেই। এখন ৭১-এর পরে এসে তারা এখন ৭১কে, যেমন ৭১কে ৪৭-এর সাথে মিলানো হচ্ছে। এর মানে কি? ৪৭-এ কি আমরা বাংলাদেশ চেয়েছি? হ্যাঁ, ৪৭-এ
মানুষের আকাঙ্ক্ষা ছিল, স্বপ্ন ছিল, কিন্তু সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন পাকিস্তানের মধ্য দিয়ে হয়নি, যে কারণে আমরা পাকিস্তান মানুষ আবার আরেকটা শৃঙ্খলে, পাকিস্তানি শৃঙ্খলে বদ্ধ হয়েছিল এবং সেটিকে থেকে মুক্ত হওয়ার জন্য আমরা লড়াই করেছি এবং দীর্ঘ লড়াইয়ের প্রক্রিয়া মুক্তিযুদ্ধ হয়েছে। অতএব এখন যদি 47 আর 71 বলা হয়, তাহলে এটা হচ্ছে 71কে মেলাইন করার একটা অপচেষ্টা, কিন্তু এটা ঠিক না। এবং আবার অনেকে তো এভাবেও বলছে আমরা পেছন নিয়ে পড়ে থাকতে চাই না, কিন্তু আমরা যখন বাংলাদেশ নিয়ে ভাববো, বাংলাদেশের অগ্রগতি নিয়ে ভাববো, তাহলে বাংলাদেশের সূচনাটাও তো আমাদের না না, হিসেব করতে হবে। পিছনে অনুপ্রেরণা না। আমরা কোনো জাতির ইতিহাসকে বাদ দিয়ে, অতীতকে বাদ দিয়ে বর্তমান বিনির্মাণ করা যায়। আবার আমরা বলছি সামনের দিকে যে এগোনো যায়। বাংলাদেশের 54 বছর বয়স বা 55 বছর বয়স, বাংলাদেশের বয়স 55, তাহলে কোন দিন থেকে 55? না না, সে তো বটেই, মানে অতীতের উপর বর্তমান দাঁড়িয়ে আছে এবং এর উপর ভবিষ্যৎ বিনির্মাণ হবে। অতএব আমি অতীতকে বাদ দেব, সেটা হতে পারে না। অতীতের সমস্ত সংগ্রামকে ধারণ করতে হবে। আমি আরও মনে করি যে হ্যাঁ, বাংলাদেশ স্বাধীনতার সংগ্রাম, এমনকি ব্রিটিশ বিরোধী সংগ্রাম, সেই সংগ্রাম আমাদের সংগ্রাম। সবই ধারাবাহিক। হ্যাঁ, সেই ধারাবাহিকতায় এটা বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই ইতিহাসকে স্বীকার করতে হবে। হ্যাঁ, ইতিহাসের কোনো পর্তে, কোনো বাঁকে কেউ যদি ভুল করে থাকে, যারা ভুল করেছে তাদের নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত। ঘুরিয়ে ফিরিয়ে বলার দরকার নাই, যদি ভুল করে থাকি, যদি আর কতবার ক্ষমা চাইব। কনফিউজ। হ্যাঁ, এই ধরনের মানুষকে বিভ্রান্ত করার কোনো যুক্তি নেই, বরং তারা যদি ভুল যারা করেছে তাদেরকে স্বীকার করতে হবে এবং শর্তহীনভাবে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। এই বাকযুদ্ধ আমাদের কোথায় নিয়ে ঠেকাবে সাইদ ভাই? হ্যাঁ, এই বাকযুদ্ধ যদি আদর্শ নিয়ে হয় এবং জাতির অস্তিত্ব নিয়ে যখন বাকযুদ্ধ হয়, সেটা ভয়ঙ্কর, সেটা মোটেই সমর্থনযোগ্য নয়। তো আমরা মনে করি এগুলো বন্ধ হওয়া দরকার এবং এর জন্য তো এই ব্যাপারটাকে চূড়ান্ত রায় দেবে জনগণ এবং আমার মনে হয় জনগণ রায় দেবে যে আসলে জনগণ কী চাইছেন। এই বাকযুদ্ধ কিংবা এই ধরনের বিষয়টাকে জনগণ পছন্দ করছেন না, জনগণ কী চাইছে, সেইটা একটা বিষয়। জনগণকে কি আমরা শক্তিশালী মনে করি কখনো, রাজনৈতিক শক্তিগুলো যারা? জনগণ, আমাদের দেশে জনগণ ভুল করে বলে আমার মনে হয় না। চূড়ান্ত বিচারে, শেষ বিচারে কিন্তু ঠিকই করে। কিন্তু খেসারত তো দিতে হ্যাঁ, হয়। খেসারত দিতে হয়। কখনো কখনো জনগণ কোনো বিষয়ে বিভ্রান্ত হয় না, এমন না, কিন্তু বিভ্রান্তি একসময় কেটে যায়। অতএব চূড়ান্ত বিচারে জনগণ সঠিক রায় দেয়। তো সেইটা হচ্ছে বিবেচ্য বিষয়। কখনো কখনো ভুল হতে পারে, কিংবা কখনো কখনো অনেকেই পোশাকই হতে পারে, পোশাক ধারণ করতে পারে, পোশাকের আড়ালে লোকটাকে চিনতে নাও পারে, এমন ঘটনা ঘটতে পারে, কিন্তু একসময় তো তাকে চিনে ফেলে এবং এটা চূড়ান্ত বিচারে নিজেকে আড়াল করা যায় না, যে যা সেটা প্রকাশ ঘটেই। এবং আমরা সেটা অতীতেও দেখেছি, যেমন শেখ হাসিনা তো বহুত কিছুর আড়ালে নিজেকে লুকিয়ে রেখেছিলেন। তো তিনি গণতন্ত্রের কন্যা, মানস কন্যা, কওমি জননী, কত বিশেষণে বিশেষিত হয়েছিলেন। তো কিন্তু বাস্তবে তার পিছিয়ে যে স্বৈরতান্ত্রিক যে মানসিকতা এবং কর্মকাণ্ড, সেটাকে আড়াল করার চেষ্টা করেছিলেন এবং এক ধরনের স্তাবক তৈরি করেছিলেন, যাদের মাধ্যমে তাকে প্রশংসার স্রোতে ভাসিয়ে দেওয়া হয়েছিল। মানে তাকে প্রশ্ন করা যায়নি, প্রশংসা করতে হবে। প্রশংসা করতে হবে এবং সাংবাদিক সম্মেলনেও প্রশংসা করতে হতো, স্তুতি গাওয়া হতো, প্রশ্ন করা যায়নি। না, প্রশ্ন করা। আমরা 24 পরবর্তী যে অভ্যুত্থানের বাংলাদেশ, সেখানে কি প্রশ্ন করতে পারছি বা ভবিষ্যতে পারবো? যদি প্রশ্নই করা না যায়, নাগরিক যদি প্রশ্ন করতে না পারে তার নির্বাচিত প্রতিনিধিকে, তাহলেই তো কাল্টের জন্ম নেয়। না, আমরা সবসময় প্রশ্ন করতে পারছি না, এখনও আমরা প্রশ্ন করতে পারছি না। আমরা কি সরকারকে যা যা প্রশ্ন করতে চাই করতে পারছি? আমরা কি বিভিন্ন যে বিষয়গুলো করতে পারছি না? সেই ক্ষেত্রে হ্যাঁ, সেই ক্ষেত্রে গোয়েন্দাদের ফোন নেই, তৎপরতা নেই, এগুলো ঠিক আছে। কিন্তু সবচেয়ে একটা ভয়ঙ্কর জিনিস হয়েছে, সেটা হচ্ছে মব সংস্কৃতি এবং এই মবের একটা ভয়ঙ্কর চেহারা, যে সবাই কথা বলার সময় চিন্তা করছে যে আসলে কি হবে। এবং এই যে দেড় বছরে, এই 1.5 বছরে 1500 লোক, আজকে একটা পত্রিকা এসছে মানবাধিকার সংগঠনের রিপোর্ট, সেটা হলো টিআইবিও একটি রিপোর্ট, 1,500 লোক এই মবের শিকার হয়েছে। এটা তো খুবই দুঃখজনক এবং কয়েকশো ঘটনা ঘটেছে। এবং এই মবটা তো কেবলমাত্র শহরে সীমাবদ্ধ নেই, এটা তো গ্রামগঞ্জেও ছড়িয়ে পড়েছে। এখানে শহরের 2টো পত্রিকা পড়লো, এখানে ছায়ানট এবং উদীচীর উপর হামলা হলো এবং সর্বত্র গ্রাম বাংলায় তো হামলা চলছেই। দরগা শরীফ, খানকা শরীফ, বাউলদের আর এমনকি প্রতিমা, সংখ্যালঘুদের সম্পত্তি, সব ক্ষেত্রে তো হামলা অব্যাহত রয়েছে। তো
তো এই মব সংস্কৃতি থেকে উদ্ধার করা দরকার। হ্যাঁ, এখানে সব মবের পিছনে রাজনীতি আছে এমনটা আমি মনে করি না, অনেকটা সুবিধা অতি উৎসাহও আছে। হ্যাঁ, সুযোগ সন্ধানেও আছে, কিন্তু সেই মবকে তো নিয়ন্ত্রণ করা এবং দরকার। সেটি চিহ্নিত যদি রাষ্ট্র করতে না পারে তাহলে তো রাষ্ট্রই মবের মতো রাষ্ট্রের করবার কাছে সব কিছুই আছে তথ্য, কিন্তু রাষ্ট্র কেন নির্বিকার? কেননা রাষ্ট্র সংশ্লিষ্ট, সরকার সংশ্লিষ্ট কেউ কেউ বলছেন যে এটা তো আসলে মব বলা ঠিক না। মবকে মব বলা যাবে না। হ্যাঁ, মবকে যদি মব বলা হয় তাহলে নাকি গণতান্ত্রিক যে লড়াই হয়েছে জুলাইয়ের বিপ্লবের নাকি মিলান হয়ে যায়। এটা হ্যাঁ, জুলাই বিপ্লব কি এখনো চলছে? অভ্যুত্থানের আন্দোলন কি এখনো চলছে? এটা কোনো অর্থ বুঝি না। আবার বলছে যে এটা মব না, এটা তাহলে হচ্ছে এটি কি? বিক্ষুব্ধ জনতা। দেখে আমাদের সাথে একজন আইনজীবী রয়েছেন। মবকে মব বলা যাবে না, আইনের কোথাও কোনো ব্যত্যয় আছে কিনা, আইন কি বলে, আমরা ওনার কাছ থেকে একটু শুনবো। ব্যারিস্টার ইজাজ কবির, একই সঙ্গে আপনার কাছ থেকে শুনতে চাই যে রাজনৈতিক যে বাকযুদ্ধ, এই বাকযুদ্ধ আমাদেরকে কোন বাঁকে নিয়ে ফেলবে? আমরা কি উত্তরণের বাঁকে উঠবো, না কোনো অন্ধকার চোরাগোপ্তা গলিতে আবারও আমরা এগিয়ে যাচ্ছি? ধন্যবাদ আপনাকে। না, আপনি প্রশ্ন যেটা করেছেন এর সঙ্গে অনেক কিছু জড়িত, প্লাস আপনার আজকের টক শোর যেই হেডিংটা, যে আদর্শ কি বদলায় কিনা, এই সব কিছু এটার সঙ্গে জড়িত। এখন মবের সাথেও আদর্শ জড়িত। মবের সঙ্গেও এটা জড়িত, মব জড়িত, সব কিছু জড়িত। মব কালচার বলেন বা মবের justice। সৃষ্টিকর্তাটা কারা বা কখন মবকে থেকে? দুইভাবে ব্যাখ্যা করা হয়, মব কালচার, মব জাস্টিস। এখন এই মব কখনো কখনো জাস্টিস হয়, কিন্তু মব তো আসলে জাস্টিস না, এটা কালচার। কিন্তু এই মবটা আপনি যখন কাদের মোল্লার ফাঁসি হলো যাবজ্জীবন থেকে, আপনি সেটাকে কি মব বলবেন? সেটাকে কি মব জাস্টিস বলবেন? সেটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মব হতে পারে। সো এখন যেটা হচ্ছে, এটাকে কি আপনি মব বলবেন, মব কালচার বলবেন, যেটাই বলেন? কেন বলবো না? এক্স্যাক্টলি, আমার কথাটা সে জায়গায় না। আমার কথাটা হচ্ছে, এখন আমরা এই 17 মাস যা দেখছি, এটা বিগত 17 বছরের অভ্যাসগত দিক। আমরা এই 17 বছরে যে রাজনীতিটাকে দেখেছি, আমাদের কাছে বর্তমান প্রজন্ম এবং বা আমরা একটা মনস্তাত্ত্বিকভাবে ধরে নিয়েছি এটাই বোধহয় রাজনীতি, এটাই সিস্টেম। আসলে যেটা গণতান্ত্রিক রাজনীতির উপায় না, বা আইনের শাসনও না। আইনের শাসনও না। রাজনীতিটাকে যদি দেখতে হয়, বুঝতে হয়, সেটা দেখতে হবে 91 থেকে নিয়ে আমাদের 2006 পর্যন্ত, বা তার একটু আগ পর্যন্ত, মানে 1/11-এর আগ পর্যন্ত। 1/11টাও ওয়াজ অ্যাবসলুটলি, it was a conspiratorial actions against BNP government. তো ওই ক্ষেত্রে এখন সবাইকে জাস্টিফাই করার চেষ্টা করতেছে, কেউ কাউকে মব কালচার বলে দোষারোপ করছে, কেউ নিজেকে ডিফেন্স করছে মব জাস্টিস হিসেবে। বাট আপনার মব জোরপূর্বক কোনো কিছু করা, যেটা সামথিং ইম্পোজড এবং ব্যক্তি বা কিছু লোকের ইন্টারেস্ট, জাতিগত ইন্টারেস্ট না, সেটা আসলে কোনোভাবেই রাজনীতিতে কাম্য না। এখন কথা ধরেন আপনার এবং সেটিই তো মব। মবকে আপনি বিভিন্নভাবে ডিফাইন করতে, না ধরেন জাতিগত কোনো ইন্টারেস্ট নাই, কিন্তু গোষ্ঠীগত বা ব্যক্তিগত বা গোত্রগত যে ইন্টারেস্ট, সেটি তো মব বলতেই হবে। তিনজন মিলে যদি এখন আমাদের স্টুডিওর ক্যামেরাম্যানকে ধরে বলি যে না, শুধু আপনারই ছবি আসবে, এটাও মব। অ্যান্ড ইট ইজ অলসো, এই যে জোর জবরদস্তি করা, এটা পেনাল কোডের একটা অংশ এবং এটা আইনের ব্যত্যয় ঘটে। ওই জায়গা থেকে যদি সরে আসি, এখন রাজনীতিতে যদি আসি, নীতি ও আদর্শ, নীতি এক জিনিস, আদর্শ আরেক জিনিস। দেখেন, 71 কার? আমার, আপনার, আমাদের সবার। জুলাই কার? আমাদের। বাংলাদেশটাও আমাদের। সেই অংশে একটু পরে আসছি। এখন 71কে কুক্ষিগত করার চেষ্টা করেছে কে? আওয়ামী লীগ, একমাত্র তার। জুলাইকেও কুক্ষিগত করার চেষ্টা করা হচ্ছে। সো যখনই কুক্ষিগত রাজনীতিটা আসবে, আপনি দেখবেন ফ্যাসিজমের উত্থান দেখবেন, এক ধরনের কাল্টিজমের উত্থান দেখবেন, আমিত্বর উত্থান দেখবেন। সেই জায়গাটার থেকে অ্যাবসলিউটিজম, ইউটিলিটারিয়ানিজম, টোটালিটারিয়ানিজম, ঠিক আছে? সো সেই জায়গার থেকে আমরা এখন সরে আসতে পারিনি। যারা জুলাই আন্দোলন করলো, হঠাৎ করে তারাই জুলাইয়ের একমাত্র দাবিদার হয়ে গেল। তারা আবার এই আন্দোলনের নাম দিচ্ছি আমরা গণ অভ্যুত্থান। তারা আবার সরকারে বসলো, তারা আবার একটা অংশের সঙ্গে গিয়ে মিশলো, আবার কিছু অংশ সেখান থেকে বের হয়ে আসলো। এখন নীতি আর আদর্শ,
তারা চাইছিলেন নতুন ধারা, কিন্তু মিশলেন গিয়ে পুরাতন ধারা। পুরাতন কোন এক ধারার সাথে মিশলেন? যেই ধারা আমি ব্যক্তিগতভাবে মনে করি কমপ্লিটলি একটা যারা ধর্মভিত্তিক রাজনীতি করে বা ধর্মকে দেখিয়ে রাজনীতি করে, ধর্মের রাজনীতি করে না, ধর্মকে দেখিয়ে রাজনীতি করে। যাই হোক, ওই জায়গা থেকে যদি আরেকটু জায়গায় আসি, সেটা হচ্ছে যে এই যে রিসেন্টলি দেখেন, যদি অতীতের সঙ্গে তুলনা করি, আপনার ৭১ কুক্ষিগত করা, জুলাই কুক্ষিগত করা এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা এবং জুলাই সনদ সই করার আগের দিন পর্যন্ত বলা যে আইনি ভিত্তি না থাকলে জুলাই সনদ সই করব না, সেই জুলাই সনদ আবার না এনসিপি করেনি, জামাত ইসলাম করেছে। জামাত ইসলামকে সই করে আসলো। তারপরে আপনার এর ভুল হলে আমাকে একটু ধরিয়ে দিবেন, পিআরের কথা উঠলো, জুলাই সনদ সই করবে না, বিভিন্ন ধরনের ন্যারেটিভ যদি দেখেন, এই আপনার এখন বর্তমান ন্যারেটিভটা কি, সেই আওয়ামী লীগের ন্যারেটিভটাই কিন্তু ঠিক মুদ্রার ওপিটটা দেখতে পাচ্ছি। আওয়ামী লীগ যেরকম বলেছিল যে আমি সব স্বাধীনতার ঘোষকও আমি, মানে ৭১-এর যুদ্ধ আমরা এই বাংলাদেশ দেখার জন্য করিনি, আবার এখন আবার একটি পক্ষ ৭১ বলছে আমার, ৭১ আমার, আমি ছাড়া ৭১-এ কেউ নেই। এখন যেটা হচ্ছে যে ২৪ আমার, এবং এই এটার জন্য ২৪-এ এসে আবার নতুন একজন ঘোষক পেয়ে গেলাম। কার ঘোষক? কর্নেল অলি। এখন উনি কোথাকার ঘোষক, কিসের ঘোষক, উনি নাকি উই রিভোল্ট বলছেন, এটা আমি বুঝতে পারছি না। তো যাই হোক, ন্যারেটিভটা কিন্তু উনি তো রাজনীতিতে ২-৩ বার রিভোল্ট করেছেন। একটা জায়গায় কিন্তু আপনি মিল দেখবেন, সেটা হচ্ছে যে বিএনপির আদর্শ, বিএনপির মুক্তিযুদ্ধ, বিএনপির নেতা প্রতিষ্ঠার নেতা শহীদ জিয়াউর রহমানের স্বাধীনতার অবদান, স্বাধীনতার ঘোষণাকে আপনার বিকৃত বলেন বা এটাকে কনফিউজ করার যে অপচেষ্টাটা ছিল, সেই অপচেষ্টাটা এখনও আছে, যেটা আওয়ামী লীগ করে গেছে। আমি বর্তমানে দেখতে পাচ্ছি যে এখন বর্তমানে যারা আওয়ামী লীগের অনুপস্থিতিতে যারা একটি বড় রাজনৈতিক দল হিসেবে মনে হচ্ছে পরিচয় পাচ্ছে, তারাও কিন্তু বিএনপিকে ঠিক একইভাবে অ্যাটাক করছে। ঠিক আছে, সেই জায়গাটার থেকে প্রশ্ন হলো যে এখন যে এই সামনের নির্বাচনে তাদের অবস্থানটা কি দাঁড়াবে। এখন তারা নানাভাবে নানাবিধ নানা ধরনের কথাবার্তা বলছেন এবং সব জায়গাতেই আপনার রাজনীতির সাথে সাথে তারা ধর্মের জায়গাটা নিয়ে আসতেছেন। এই জায়গাটাতে আমার ব্যক্তিগতভাবে আমি যেটা বলতে চাই যে ওনাদের কিছু বেশ কিছু কার্যকলাপ এটা আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছে, হ্যাঁ, যেটা আসলে কাম্য নয়। কারণ আমার ধর্ম এক জিনিস আর রাজনীতি আরেক জিনিস, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি যদি করে থাকে তাহলে সেটা হবে আরেক জিনিস, সেটা এইভাবে না। তিনি তো বিজয় হজের ভাষণে বলেই গেছেন ইসলাম প্রতিষ্ঠিত, এটা নিয়ে আর রক্তারক্তি বা যুদ্ধ করতে হবে না। হ্যাঁ, ঠিক আছে। তো এখন কথা হলো যে তাহলে এখন যে আবার ইসলামপন্থী দল দাবিদার, আমি দাবিদার বলছি, কিন্তু কত ভাগে বিভক্ত? তাহলে আমার ইসলাম কয়ভাবে বিভক্ত করবেন ওনারা? আমরা মুসলমানরা তাহলে কয়ভাবে বিভক্ত হব? সেই প্রশ্ন রেখেই আমরা একটি ছোট্ট বিরতিতে যেতে চাই। বিরতি থেকে ফিরে এই প্রশ্নের উত্তর শুনবো আপনাদের দুজনের কাছ থেকেই। দর্শক, আর কেবল প্রশ্নগুলো সহজ নিচ্ছি, ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর কেবল প্রশ্নগুলো সহজ। আমাদের সঙ্গে আলোচনার জন্য যুক্ত আছেন ব্যারিস্টার ইজাজ কবির, আছেন সিনিয়র সাংবাদিক লেখক আবু সাঈদ খান। বিরতির আগে ব্যারিস্টার ইজাজ কবির, আপনার কাছ থেকে আলোচনা শুনছিলাম। আপনি বলছিলেন যে নানান ইস্যুতে আমরা বিভক্ত, বিশেষ করে ধর্মীয় ইস্যুতে কত ভাগে বিভক্ত। এই বিভক্তি আমাদেরকে কতটা ঐক্যবদ্ধ রাখবে সামনের দিনগুলো? তো এটা আসলে আমার নিজের প্রশ্ন যে আমরা কতভাবে বিভক্ত হব। মানে অমুক ইসলামী দল করলে আমি অমুকের, অমুক ইসলামী দল করলে অমুকের, তাহলে আমার ইসলামটা কোনটা? প্রত্যেকেরই এক একটা সিলসিলা আছে। সো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো একটাই সিলসিলা, তো ওনাদের আবার কোন সিলসিলা যদি ইসলামের ভিত্তিতে আসি? সো ওইটা আমার প্রশ্ন ওনাদের কাছে, যে আমি নিজেও জানি না। হ্যাঁ, সো মনে হচ্ছে যে এখন মানে এটা আবার একটা সুবিধা হয়েছে। এখন টকশোতে প্রায় দেখি অনেকে কোরআন শরীফ নিয়ে কথা বলেন, হাদিস নিয়ে কথা বলেন। এতে মনে হচ্ছে যে আমাদের নিজের ধর্মের একটা চর্চা বাড়ছে, যে আসলে জামাতের ভুলটা বের করতে গিয়ে আমরা অনেকেই এখন নিজেদের ধর্মটা পড়ছি। এটা আবার একটা ভালো দিক আমি ব্যক্তিগতভাবে মনে করি। আর অন্যদিকে আপনি আরেকটা কথা যেটা বলছিলাম, যে আমরা যে নির্বাচনের বোধহয় আর ৮ দিন বাকি, ৮ দিন, আজকে ৪ তারিখে আমরা ৪ তারিখে পড়ছি, এবং আপনার নির্বাচন করার পরিস্থিতি আমি আগেও টকশোতে বলেছি, আজকেও আবার বলি, সেটা হচ্ছে যে নির্বাচন নিয়ে একটা ষড়যন্ত্র চলছে এবং নির্বাচন বানচাল না করতে পারলেও
নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র যে চলছে, এটা দিন যত যাচ্ছে তত প্রতীয়মান। আপনার কাছে কি কি মনে হয় কোন কোন বিষয়গুলোতে বিশৃঙ্খলা করবার অপতৎপরতা বা ষড়যন্ত্র থাকতে পারে? তাই না? সবচেয়ে প্রথম এবং একমাত্র দিক তো হচ্ছে গিয়ে আপনার ইলেকশনের দিন আপনার ঝামেলা করা, মব করা বা কেন্দ্রে ঝামেলা করা, টিআইবিও এই কথাটি বলেছে। বা আপনার প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করা, প্রশাসনের কাজকে প্রশ্নবিদ্ধ করা। যেরকম আজকে ধরেন একজন কোন নেতা ক্যান্টনমেন্টে ঢুকতে চেয়েছিলেন, 2-3 দিন আগে তিনি গিয়েছেন, আজকে সেটি প্রকাশ আজকে পেয়েছে। দেখলাম আর কি, গানম্যান নিয়ে। কিন্তু এটা কিন্তু আমরা যারা বাংলাদেশে থাকি বা আমরা যারা স্পেশালি ঢাকা শহরে থাকি বা আমরা যারা একদিন দুদিন হলেও ক্যান্টনমেন্টে দিয়ে আসা যাওয়া করেছি, বা আমাদের ভাই বোনেরা বা সন্তানেরা যারা ক্যান্টনমেন্টের ভিতরে স্কুলে পড়ে, এটা আমরা সবাই জানি যে ক্যান্টনমেন্টে ঢুকতে গেলে একটা পারমিশন লাগে, একটা স্টিকার লাগে, আর অথচ একটা নিজস্ব একটা টাইম আছে। সাংবাদিকদের স্টিকারটা খুলে ফেলছে। আর আপনি গানম্যান নিয়ে ঢুকবেন, এখানে আপনি ঢুকতে পারেন, আমার মনে হয় না কোনো বাধা আছে, কিন্তু পারমিশন নিয়ে আপনি মহাখালী ডিওএইচএস, বনানী ডিওএইচএস, বাড়িধারা ডিওএইচএসে আপনি কিছু করবেন, মিরপুর ডিওএইচএসে আপনি সংঘবদ্ধভাবে কিছু করবেন, আপনি করতে পারেন, কিন্তু ওখানকার যে নিয়ম আছে সোসাইটির, সেই নিয়ম নিয়ে সেভাবে করতে কারণ পারেন। এটি তো কিন্তু এর KPI মানে- ভুক্ত, এর KPI মানে- ভুক্ত এলাকা। হ্যাঁ, এর মানে এই না যে আপনি যা খুশি তাই বলবেন। আপনি কি এটিকেও মব মনে করেন? এই একটা এটা মব না, এটা আমি মনে করি অ্যারোগেন্সি। অ্যারোগেন্সও বলবো না, আমি মনে করি যে হয়তোবা ওনার মানে জানার স্বল্পতা, উনি হয়তোবা জানেন না। কিন্তু কয়েকদিন পরই তো তিনি আইন প্রণেতা হবেন, তিনি এই আইনটি জানবেন না? এটা বলা মুশকিল। আইন প্রণেতা হলে এখন উনি হয়তোবা পড়ে নেবেন বা আরো অভিজ্ঞতা অর্জন করে আরো বেসিক কিছু করবেন। নলেজ। কিন্তু কথা হলো এটির জন্য তো ব্যারিস্টার সেই জায়গাটা বারাটলো হওয়া লাগে। সেই জায়গাটাতে ওনার জ্ঞানের ব্যাপারটা তো আর আমি বলতে পারবো না, বাট আমি ব্যক্তিগতভাবে মনে হলে আমি হলে অনুমতি নিয়ে আমি ঢোকার চেষ্টা করতাম, এবং আমাকে যদি বাধা দেওয়া হতো আমি হয়তো অনুমতি চেতাম, বা আমি এই ধরনের কথা আমি বলতাম না, যেটা দেখেছি আর কি। তো তিনিও দুঃখ প্রকাশ করেছেন। হ্যাঁ, সো ক্যান্টনমেন্টে ইজ এ ভেরি সেন্সিটিভ এরিয়া, সো এটা করা যাবে না। আর আপনার এটা গেল একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে আপনার নির্বাচনটা যদি না, আপনি বলছিলেন যে ভোটের দিনে নানান ধরনের আশঙ্কা করছেন। হ্যাঁ, এই আশঙ্কাগুলো কেমন হতে পারে? আপনি বলেছেন যে এই কাজ করতে পারে, এই কাজগুলো কিভাবে করবে, দেখেন, তাহলে কারা করবে? অতীতের মতো আপনি কি সাইন সিমটম দেখছেন? না, অতীতের মতো আমি বলবো না যে আওয়ামী লীগ, পতিত আওয়ামী লীগ যেরকম ভোট কেন্দ্র দখল করে রেখেছে, ওইরকম করে রেখেছে, ওইরকম কিছু হবে বলে আমি মনে করি না। কিন্তু ভোট কেন্দ্রের সামনে অহেতুক জটলা, অহেতুক বাধা, অহেতুক ঝগড়াঝাটি করা, মহিলা বুথ নিয়ে হয়তোবা হিজাব নিকাব বা আবায়া পরে যারা ঢুকবেন, স্পেশালি যারা নিকাব পরে ঢুকবেন মহিলা কেন্দ্রে, সেখানে কিছু ঝামেলা হওয়া, জাল ভোট দেওয়ার চেষ্টা, এবং কিছু কিছু ক্ষেত্রে যেখানে পরিসংখ্যান বলবে যে অপোজিট সাইড হয়তো বা পারবে না বা পারছে না বা ভোট কম, সেই ক্ষেত্রে ভোট কেন্দ্র বন্ধ করার চেষ্টা করা, আমি এই ধরনের এবং এর সঙ্গে আমি একটু যুক্ত করতে চাই, এর সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ধরনের অপপ্রচার ও উস্কানি দিতে পারে বলে আমার কাছে মনে হচ্ছে। আপনার কাছ থেকে আবারও শুনবো, আমরা একটু আবু সাইদ ভাইয়ের কাছ থেকে শুনতে চাই। ভাই, আপনার কাছে কি মনে হয়? আপনি কি ব্যারিস্টার ইজাজ কবিরের এই জায়গাগুলোতে একমত, না আপনার কাছে আরো অন্য কিছু মনে হয়? আমি আমার জায়গা থেকে বলি, যেমন এখন যেগুলো হচ্ছে, পরিবেশ ঘোলা হচ্ছে, তার একটা জিনিস হচ্ছে যে রাজনীতিতে ধর্মের ব্যবহার। উনি বলেছেন যে ধর্ম আনার কারণে ধর্মের চর্চাটা ভালো হচ্ছে, আমি এটা একমত না। আমার বক্তব্য হচ্ছে ধর্ম, আমি সেটা বলি নাই, আমি বলছি যে এই ধর্মের নিয়ে অপতৎপরতা, যেটা মানুষ নিজের ধর্মটা জানার চেষ্টা করতেছে। আমার মনে হয় যে এই ফয়সালা করার জায়গা এটা না, এবং রাজনীতি না, রাজনীতি থাকবে ধর্মের বাইরে। রাজনীতি একটা পার্থিব বিষয়, এখানে ধর্ম থাকবে মসজিদে, মন্দিরে, গির্জায়, প্যাগোডায়, মানুষের অন্তরে, এবং সেখানে এটা নিয়ে আলাপ আলোচনা হতে পারে। সেখানে যত মাযহাব আছে কিংবা যত ফিকরা আছে সব কিছুই এখানে আলাপ হোক, এটা নিয়ে আপত্তি নেই। কিন্তু রাজনীতিতে ধর্মের এই ব্যবহারটা, এবং মানুষকে ধর্মের, যেমন বেহেশতের টিকিট দেওয়া কিংবা বিভিন্ন রকম কে খাঁটি মুসলমান এটা প্রমাণ হবে 12 তারিখে, কোথায় ভোট দেবেন তার উপর আপনার মুসলমানিত্ব নির্ভর করবে, এই সমস্ত ধর্মের ব্যবহার, এটা একটা রাজনীতিতে আজকের পরিস্থিতি ঘোলাটে হওয়ার জন্য এটা একটা বাধা। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, যেখানে মাসেলের ব্যাপারটা আছে, পেশি শক্তি, এবং এখানে প্রতিদ্বন্দ্বিতা, সেই পেশিটা এবং এই পারস্পরিক দ্বন্দ্ব, সেখানে দলগুলোর ভিতরে দ্বন্দ্ব তৈরি হয়েছে। যেমন বিএনপির ভিতর যে তার বিদ্রোহীদের সঙ্গে একটা দ্বন্দ্ব তুমুল, এবং বিভিন্ন জায়গায় সংঘাত হচ্ছে, কেবলমাত্র যে অন্য দলের সঙ্গে হচ্ছে না, বিএনপির অভ্যন্তরীণ, অর্থাৎ বিএনপি হচ্ছে, হ্যাঁ, সেটাও একটা সংঘাত হচ্ছে। জোটের মধ্যেও যেটা যে 11 দলীয় জোট, 11 দলীয় জোটের মধ্যে জোটের এই শরিকদের নিয়ে কিন্তু দ্বন্দ্ব শুরু হয়েছে,
এবং তারা বিভিন্ন জায়গায় পারস্পরিকভাবে কথা ছড়াছড়ি হচ্ছে, এটাও এক ধরনের দ্বন্দ্ব ছড়িয়ে পড়েছে। আর একটা হচ্ছে যেটা খুবই নীরবে, যেটা দূরবীন যন্ত্র ছাড়া দেখা যায় না কিন্তু বাস্তবে ঘটে, সেটা হলো কালো টাকার ছড়াছড়ি। আমি সেটা বলতে চাচ্ছি। হ্যাঁ, এইটা ব্যাপকভাবে কিন্তু আছে। ইনফ্যাক্ট কয়েকদিন আগে ভিন্নভাবে আলোচনায় এসেছে কি বিকাশ নাম্বার নাকি এগুলো নেয়া টেয়া হচ্ছে, এরকম আলোচনা। কোনো বাসায় বাসায় বাজার করে দেওয়া হয়েছে ইত্যাদি বহুত রকম ব্যাপারটা শোনা যাচ্ছে, যে যারা মানে ভোটের মালিক, অনেক সময় মনে করা হয় যে কমিউনিটি লিডার ইত্যাদি, তো কিংবা নেতা, স্থানীয় নেতা, রাজনৈতিক নেতা, তাদেরকে মাথা কেনার চেষ্টা হচ্ছে, এইগুলো কিন্তু চলছে। তো এই সব জায়গাগুলোকে নির্বাচন কমিশন যতটা স্ট্রিক্টলি এবং দৃঢ়তার সঙ্গে এটাকে মোকাবেলা করা উচিত ছিল সেটা করতে পারে নাই। নির্বাচন কমিশন ওয়াজ নসিহত করছে কখনো কখনো, কিন্তু সেই ওয়াজ নসিহতের ভিতরে সীমাবদ্ধ, কিংবা এগুলোকে ফাইন্ড আউট করার জন্য যে ধরনের প্রস্তুতি দরকার সেটা নেয়। যেমন মনে করেন কালো টাকা, এটা কিভাবে ধরবে এবং কত টাকা কে ব্যয় করছে, এটা নির্বাচন কমিশনের যে রিপোর্ট দিবে, অর্থাৎ যে সেইটাই তাকে মানতে হবে। এটার জন্য যেটা হয়, যেমন ইন্ডিয়াতেও যেটা হয়, যেমন প্রত্যেকটা ক্যান্ডিডেটের পিছনে একজন করে অডিটর নিয়োগ করে দেওয়া উচিত ছিল। সে তার নির্বাচনী ক্যাম্পে থাকবে এবং প্রতিদিন সংগ্রহ করবে যে কার কত ব্যয় হচ্ছে। তো এই ধরনের প্রক্রিয়া কিন্তু আমাদের নেই। কিংবা এখানে গোয়েন্দা তথ্যর উপরও এটা নির্ভর করতে পারতো, তারা এই ধরনের টাকা ব্যবহার। আপনি তো বললেন গোয়েন্দা মানে নির্বাচন কমিশন সেই স্ট্যান্ড দেখাতে পারেনি, হ্যাঁ, কিন্তু তথ্য থাকলেই বা কি না থাকলেই বা কি। হ্যাঁ, তথ্য তো দরকার, আর এই নির্বাচন কমিশনকে সেই দৃঢ়তা দেখাতে হবে। নির্বাচন কমিশন একটু সেই গতানুগতিকতা থেকে বেরোতে পারছে না। তাকে আর যে কবে বেরোবে? তাকে যে যেমন পুলিশ প্রশাসন তার উপর ন্যস্ত, তারা অর্ডার দিতে পারে, এমনকি তারা সমস্ত জায়গায় সরকারকেও তারা নির্দেশ দিতে পারে, কিন্তু সেই সাহসটা, সেই দৃঢ়তা দেখাচ্ছে না। অনেক ক্ষেত্রে তারা কিছু কিছু সতর্ক করছে, তাও সব জায়গাগুলোকে তারা চিহ্নিত করতে পারছে না। এটা কি সামর্থ্যের সীমাবদ্ধতা দেখছেন আপনি? না, এটা হচ্ছে তাদের মানসিকতারও সীমাবদ্ধতা, কেন আইন তো তাদের পক্ষে আছে এবং তাদের যে দৃঢ়তা দরকার। তো ওই মেরুদণ্ড শব্দ আর বলতে চাই না, কেন এটার ভুল ব্যবহৃত এখন হয়েছে। বলতে বলতে মেরুদণ্ড নাই আসলে। তো এই যে জায়গাটা, এইটা তাদেরকে সেইভাবে দৃঢ়তার সঙ্গে মোকাবেলা করা উচিত ছিল। এখন আমি জানি না যে সেখানে যেহেতু এখানে প্রবলেমটা রয়ে গেছে যে পুলিশের ভিতর থেকেও পুলিশও কতটুকু পুনর্গঠিত হয়েছে, কিংবা এটা নিয়ে এখনও সংশয় আছে। এখানে একমাত্র ভরসা হচ্ছে সেনাবাহিনী। তো সেনাবাহিনী যদি খুব সেই সেনাবাহিনীকে নিয়েও তো নানান ধরনের কুমন্তব্য, বাজে মন্তব্য মাঝে মন্তব্য আছে, তারপরে আমরা দেখতে চাই যে সেনাবাহিনী যদি সঠিক ভূমিকা পালন করলে এটা হবে। আর একটা হচ্ছে যে নির্বাচন হবে, কেন নির্বাচন হচ্ছে গণ আকাঙ্ক্ষা। এই গণ আকাঙ্ক্ষা যত কিছুই হোক, আলটিমেটলি নির্বাচনকে ফয়েল করা যাবে না, কিন্তু নির্বাচনের দিন কিছু অঘটন ঘটতেই পারে এবং সেটা ইজাজ ঘটবে। কবির একজন আইনজীবী, হ্যাঁ, তিনিও আশঙ্কা করছেন। না, সহিংসতা তো ঘটবেই, অলরেডি ঘটছে। এবং গত 15 দিনে নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার পরে 15 জন রাজনৈতিক কারণে এই নির্বাচনী সহিংসতায় 15 জন মারা গেছেন, কয়েকশো আহত হয়েছে। এটি উন্নত বিশ্বেও হয়। উন্নত বিশ্ব বলতে কি বোঝায়, তো সেইভাবে ওইটা আমি জানি না, তবে আমি ব্রিটেন কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রে সেটা হয় না এই ফর্মে। নির্বাচন এই ফর্মে হয় না, কিন্তু নির্বাচন নিয়ে এরকম হয়। সেখানে খুব শান্তিপূর্ণভাবে। আমরা তো দেখলাম ট্রাম্পকে গুলি পর্যন্ত করা হয়েছে, ক্যাপিটাল ওয়াশিংটন দখল হতে দেখলাম। না, ওখানে কিছু ঘটনা ঘটে, কিন্তু মাস লেভেলে যেটা হচ্ছে যে, তার মানে কি আমরা আমাদের সর্বত্রই কেওয়াটিক সিচুয়েশন দেখছেন? এটা তো আছে, সর্বত্র না হলে তো অনেক ক্ষেত্রে আছে এবং সেই আশঙ্কা আছে। তারপরেও আমি মনে করি যে জনগণের আকাঙ্ক্ষার কাছে, এখানে যেমন ধরুন যে জনগণের আকাঙ্ক্ষা আছে, সরকারের মধ্যে নির্বাচন তারা চায় কি চায় না এই নিয়ে কনফিউশন যাই থাক, এখন তারা অনেক স্পষ্ট করেছে সরকার নির্বাচন চায় কি চায় না। সরকারকে না চাওয়ার আর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, তাকে চাইতেই হবে। বাট জনগণ কনফিউজ মনে করছেন আপনি? জনগণ অনেকেই তো ওই বিশ্বাসটা অর্জন করতে পারে না যে এটা চায় কিনা। তারা মনে করে যে এই যে মব, যেটা আপনি আমরা আলোচনা করলাম, এই মবের সঙ্গে বোধহয় সরকার সংশ্লিষ্টতা রয়ে গেছে, কিংবা কোনো নেতার কোনো উপদেষ্টার যোগাযোগ রয়ে গেছে, এই ধরনের এক ধরনের ধারণা কিন্তু জনমনের রয়েছে। এটা কতটুকু সঠিক, এটা ভুল কি মানে এই গভর্নমেন্টের যে বিভিন্ন রকম কমেন্ট আছে, যে বিভিন্ন সংশ্লিষ্ট ব্যক্তির, যেটা আমি আগে বললাম, সেখান থেকে মনে হয় যে এটাকে এক ধরনের উড়িয়েও দেওয়া যায় না। তার মানে আপনিও এখনো আমরা পরিবর্তিত বাংলাদেশে
আমরা প্রাণ খুলে কথা বলতে পারছি না, আপনিও বলতে পারছেন না, আটকাচ্ছেন কোন না না আটকাচ্ছে মানে কি, আমার কাছে তো আর যথেষ্ট ওইভাবে যথেষ্ট তথ্য প্রমাণ উপাত্ত করানোর নেই। জন্য তথ্য নাই, এবং সেই তথ্য সরবরাহ করতে হয় সরকার কি করতে হবে। না, যে যদি মনে করেন আটকাতে না পারে, সেটাই তো ব্যর্থতাই তো হচ্ছে, দায় নিতে না হবে। না গভর্নমেন্টের তো সেইভাবে যে যত দৃঢ়তার সঙ্গে নির্বাচন কমিশন এবং সরকারের কাছে আমাদের যে প্রত্যাশা, যে সেটা তো পুরোটা পূরণ করতে পারেনি আসলে কি- এবং তারা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু যতটা দীপ্ত পায়ে এগোনো উচিত ছিল ততটা দীপ্ত পায়ে এগোতে পারছে না। মানে যতটা উৎসব হবার কথা ছিল ততটা উৎসব দেখছেন না। বেশ রিজাজ কবির, আপনার কাছ থেকেও একটু শুনতে চাই ছোট্ট করে, তার আগে একটু বিরতি নিতে যাচ্ছি। দর্শক, আর কেবল প্রশ্নগুলো সহজ নিচ্ছি, ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আর কেবল প্রশ্নগুলো সহজ। আমরা বিরতির আগে আবু সাইদ খান আপনার কাছ থেকে আলোচনা শুনছিলাম। বিরতির পরে আবারও সরাসরি আলোচনায় যেতে চাই। বেশ রিজাজ কবির, আপনার কাছ থেকে শুনতে চাই। সাইদ ভাই বলছিলেন যে সরকারের ব্যর্থতা আছে এবং এখনও আমরা 24-এ বলছি ভয়কে জয় করেছি, কিন্তু ভয় এখনও কাজ করছে। এটি নিশ্চয়ই রাষ্ট্রের ভয় না, নিশ্চয়ই মবের ভয় বা মব আতঙ্ক এখনও কাজ করছে। আপনি কি মনে করেন? সরি, মানে যে কোনো সরকারের সফলতাও থাকবে, ব্যর্থতাও থাকবে। এই সরকারকে আপনি যেভাবেই সমালোচনা করতে চান, ইলেকশনটা যদি সুষ্ঠু মতো করে বের হয়ে আসতে পারে, আমি মনে করব এই সরকারের সবচেয়ে বড় সফলতা that will be a হবে। grand success. Yes. So that will be the only success and grand success among few other small successes. Failure অবশ্যই আছে, কিন্তু ভয়কে জয় বা কথা বলতে পারছি না, আমি সেটা মনে করছি না। বরঞ্চ আমি কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে অতীতের 17 বছরের তুলনায় যেরকম আমরা কথা বলতে পারি নাই, এখন স্বাধীনতাটা পাওয়ার পরে সেটার মাত্রাটা পেরিয়ে আমরা অতিরিক্ত স্বাধীনতা পালন করছি এবং অতিরিক্ত কথা বলছি। উদযাপন করছে হ্যাঁ, অতিরিক্ত কথা বলে ফেলছি আমরা, মাত্রাতিরিক্ত কথা বলে ফেলছি। টকশোতে আগে অনেক বুঝে শুনে গুছিয়ে মেপে কথা বলতে হতো, এখন অন্তত আমার কাছে মনে হয় যে প্লিজ বলতে পারছি যে যৌক্তিক জায়গাটুকু বলা জিয়াউর রহমান সাহেব স্বাধীনতার ঘোষক, এটা বলতে পারছি। ঠিক আছে, আমরা বাংলাদেশিত্ববাদীতে বিশ্বাস করি, এটা বলতে পারছি। আমরা বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করি, এটা বলতে পারছি। আমরা ভিনদেশী আধিপত্য মানি না, এটা বলতে পারছি। অতীতে বলতে পারতাম না। সেই জায়গার থেকে রাজনৈতিকভাবে আমি মনে করি যে আমাদের স্বাধীনতাটা আমরা স্বাধীনতা পেয়েছি, না, আমরা কিন্তু বলতে এখানে পারছি। আবার, কিন্তু মবের কথা এখানে যদি আবার বলেন, সাইদ ভাই, আমি একটি কথা আছে, প্রথম আলো ডেইলি স্টারে তো আগুন দেয়া হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে তো মবকে ভয় পাচ্ছি না। আপনি ডেইলি স্টারে আগুন দেওয়া হয়েছে, 32 ভাঙা হয়েছে, প্রথম আলোতে ভাঙচুর করা হয়েছে, এটা কিসের রেজাল্ট? এই সরকারের ব্যর্থতা বলবেন, নাকি 17 বছরের কোণঠাসা করা ক্ষোভের প্রকাশ? অবশ্যই দায় আছে। আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি আসেন সেটা ভিন্ন হিসাব, কিন্তু আপনি পাবলিক সাইকোলজি এবং পাবলিক রিয়াকশনের কথা যদি আসেন, তাহলে এটা কি দেখতে পাচ্ছেন? এটা আপনার একটা ক্ষোভের বহিঃপ্রকাশ। এটা এই সরকার ব্যর্থ না সফল, আইন শৃঙ্খলা বাহিনী ঠিকমতো কাজ করলো কি করলো না, সেটা অন্য এক হিসাব। ঠিক একই দিকে আপনার আমার যে বহিঃপ্রকাশটা যেভাবে ঘটতেছে, কেন অতীতে কি আমরা অন্যান্য পত্রিকা বন্ধ হতে দেখি নাই? দৈনিক দিনকাল বন্ধ হয় নাই, ইনকেলাব বন্ধ হয় নাই, আমার দেশ বন্ধ হয় নাই, বন্ধ হয়েছে। আবার ওটা কোর্টের মাধ্যমে অনেক কিছু করে আইনি জটিলতার মধ্যে ফেলে অনেক প্যাচে করা হয়েছে। মাহমুদুর রহমান সাহেবকে আহত করা হয় নাই। এই ধরনের অতীতে অনেক ঘটনা আছে। আপনি প্যাটার্ন, মানে অ্যাকশনসগুলি ডিফারেন্ট হতে পারে, কিন্তু প্যাটার্ন তো সেম। তো এখন আপনার এইগুলা, আমি ব্যক্তিগত এই যে মব জাস্টিস বলেন, মব কালচার বলেন, মব ভায়োলেন্স বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি, এটা একদমই আমার ব্যক্তিগত মতামত, সেটা হচ্ছে যে মানুষের ক্ষোভ প্রকাশের যেই জায়গাটা, সেটা এইভাবে মানে মবের মাধ্যমে প্রকাশ পাচ্ছে। কারণ এই মব যদি বেড়ে যায় তাহলে মব বেড়ে গেলে অবশ্যই সমস্যা আছে, কিন্তু এই মবের বহিঃপ্রকাশটা সাইকোলজিক্যাল এফেক্ট বা মানসিক যে ইয়েটা, এটা আমাদেরকে সঠিক ওয়েতে চ্যানেল করতে হবে। সেই চ্যানেল করার জন্য মাত্র 8 দিন বাকি আছে, এখনো আমরা সঠিক পথ না, এই সঠিক পথ, 17 বছরের ব্যাঠিক পথ আপনি 17 দিনে ঠিক করতে পারবেন না। তাহলে তো এই ভোটেও প্রভাব পড়বে। অবশ্যই প্রভাব পড়বে, এবং সেটা সামাল দিতে হবে, রাজনৈতিকভাবে সামাল দিতে হবে, আপনার আমাদের এই সরকারকে সেটা সামাল দিতে হবে। কিন্তু হ্যাঁ, এটার প্রভাব তো অবশ্যই থাকবে, তাই না? আপনি দীর্ঘদিন হাসপাতালে ছিলেন চিকিৎসার জন্য, সুস্থ হয়েই তো উঠে আপনি হাঁটা শুরু করতে পারবেন না। আপনি তো আস্তে আস্তে হাঁটতে হবে, ফিজিওথেরাপি নিতে হবে, আবার বাসায় গিয়ে রেস্ট নেবেন, ভালো ভালো খাবার খাবেন। তো একটা অসুস্থ মানুষ সুস্থ হয়ে হঠাৎ করেই কিন্তু একদম মানে
নর্মাল চলাফেরা করতে পারে না, একটু সময় লাগে। তা আমরা একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে আছি, সেই ট্রানজিশন পিরিয়ডটা আমাদেরকে মেনে নিতে হবে। এবং আমি মনে করি অতীত থেকে আমরা অনেক ভালো আছি, কিন্তু এই ট্রানজিশন পিরিয়ডটাকে যদি আমরা মনে করি যে একেবারে প্যারালাইসিসের রোগী উঠে এখন দৌড়ানো শুরু করবে, সেটা আশা করাটা আবার অতিরিক্ত, মানে স্বাধীনতা পাওয়ার পর মাত্রাতিরিক্ত চাহিদা হবে আর কি। তবে বর্তমানে হ্যাঁ, যে আইন শৃঙ্খলার দিকটা যেন সুস্থ থাকে, আইন শৃঙ্খলা বাহিনী যেন পেশাদারিত্বের সাথে কাজ করে, সেই জায়গাটা সরকারকে কনফার্ম করতে হবে। সাইদ ভাই তো সেই কথাটিই বললেন যে আসলে আমরা প্রত্যাশা করি সবাই ভালোভাবে যেন কাজ করতে পারে, কিন্তু এই আতঙ্ক তো সব জায়গায়, শুধু সিভিল পর্যায়ে না, অ্যাডমিনিস্ট্রেশন আছে, ল অ্যান্ড অর্ডারে আছে, সব জায়গায় তো এক ধরনের আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। ইনফ্যাক্ট গণমাধ্যমও কিন্তু পুরোপুরি স্বাধীনভাবে কথা বলতে পারছে না, লাল চোখ এখনও গণমাধ্যমে আছে। কিন্তু গণমাধ্যমের কথা আমি বলতে পারবো না, তবে বেসিক আমি যে হিসাবটা বুঝি সেটা হচ্ছে যে এখনও 17 বছরের ব্যুরোক্রেসি বলেন, পুলিশ বলেন, আর্মি বলেন, অ্যাডমিনিস্ট্রেশন বলেন, কিছুই কিন্তু চেঞ্জ হয়নি। সো ইন্টারনাল স্যাবোটাজও যে হওয়ার কোনো সম্ভাবনা নেই, এটাও উড়িয়ে দেওয়া যায় না। এটা একটা ষড়যন্ত্রের একটা অংশ হতে পারে। সো এত সহজেই জিনিসটাকে সহজ বলে মনে করা না, যেহেতু এবং আমাদের নেতা বলেই দিছে যে এইবারের ইলেকশন হচ্ছে আমাদের জন্য সবচেয়ে কঠিনতম ইলেকশন, এবং এই ইলেকশনকে আমাদেরকে সফলভাবে বের করে নিয়ে আসতে হবে, মানে জেতার কথা না, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ইলেকশনটা সুস্থ হতে হবে। কে জিতবে না জিতবে সেটা পরে ব্যাপার। জি সাইদ ভাই, এই জায়গায় একটু প্রশ্ন করতে চাই। জি মত করি, কেননা যে 17 বছর অনেক অপকর্ম হয়েছে, সেই ক্ষোভের জন্য ডেইলি স্টার পড়বে, প্রথম আলো পড়বে, এটা মেনে নেওয়া যায় না। এটা তো পরিবর্তন চেয়েছি। হ্যাঁ, এটা তো একটা নিঃসন্দেহে, এবং এটা ক্ষোভের কিসের ক্ষোভের প্রকাশ? হ্যাঁ, ক্ষোভের প্রকাশ যে ঠিক আছে, যে জুলাই অভ্যুত্থানের ভিতরে যেটা হয়েছে সেটা ক্ষোভের প্রকাশ, কিন্তু অভ্যুত্থানের পরে যখন একটা স্টাবলিশড গভর্নমেন্ট হয় এবং সেই গভর্নমেন্টের সময় যখন এই ধরনের ঘটনা ঘটে, সেটাকে কোনো ক্রমে অ্যাকসেপ্ট করা যায় না, এবং এটা মফ, এবং এটাই হচ্ছে, এখানেই হচ্ছে সরকারের ব্যর্থতা। সরকারের অনেক জায়গা, কিছু কিছু জায়গায় সাফল্য নেই আমি মনে করি না, অনেক ক্ষেত্রেই সাফল্য আছে, কিন্তু এই ক্ষেত্রে তারা চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। এবং এই আতঙ্ক তো এখনো কাটেনি। এবং সেই আতঙ্ক, এবং 12 তারিখে আমরা কি, এবং তাদের এই নিলুপ্ততার কারণে এখানে যেটা হচ্ছে যে সমাজের ভিতর ওই যে নির্বাচন হবে কি হবে না, মানুষের যে কনফিউশন তৈরি হয়েছে, এটা এই কারণেই। অতএব মবকে যদি তারা শক্ত হাতে দমন করতে পারত, এবং তখন তারা হতে পারত। এখন হলো যে ঠিক আছে, ক্ষোভ আছে ইত্যাদি আছে, কিন্তু তার প্রকাশটা কী করবে সেটা বিচার হবে। এবং 8 তারিখে সরকার গঠন পর সব কিছু আইনি প্রক্রিয়া হবে, কোনো কিছুই আর কারো হাতে থাকতে পারে না। একটি গভর্নমেন্ট, হ্যাঁ, সেইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো এই ব্যাপারে সরকারকে এটা দরকার, এখানে খুব দৃঢ় হস্তে সরকারকে এটা। সেজন্য কি পর্যাপ্ত সময় আছে বলে আপনি মনে করেন? যতটুকু হোক তাকে সেই মেসেজটা দিতে হবে। এবং আবার ব্যারিস্টার রিয়াজ কবির একটি কথা বলেছেন যে তাদের দলের নেতা, যিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তিনি বলেছেন যে এইবারের নির্বাচন সবচেয়ে চ্যালেঞ্জের এবং সবচেয়ে কঠিনতম নির্বাচন। আপনিও কি তাই মনে করেন? কোন কোন জায়গাগুলোতে উনি চ্যালেঞ্জ মনে করেছেন এবং আপনার সাথে মিলে যায়? না, সেটা উনি বলবেন যে এটা কোথায়। তবে চ্যালেঞ্জ তো একটা আছেই, কেননা এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট এখনও উন্নতি হয়নি, এখনও এখানে ওই ধরনের মব জাতীয় মব কালচারটা রয়ে গেছে। মানে লেভেল প্লেইং ফিল্ড নিয়েও প্রশ্ন তুলেছেন। লেভেল প্লেইং ফিল্ড নিয়েও প্রশ্ন আছে, সে মাসেল ব্যবহৃত হচ্ছে এখানে, রাজনীতিতে ধর্মের ব্যবহার হচ্ছে, কালো টাকার খেলা আছে, এবং সেই কালো টাকার খেলা তো এত নীরবে সেটা আমরা বুঝতে পারি না। তো সেই দিক দিয়ে তো নির্বাচনটা একটু তো নিশ্চয়ই বড় চ্যালেঞ্জিং। এবং সাইদ ভাই, আমি একটু যোগ করতে চাই, সেটি হচ্ছে যে আরও একটি নতুন সংস্কৃতি তৈরি হয়েছে, ভিন্ন মতকে যে ট্যাগিং করা, যেটি বিগত রিজিমে আমরা দেখেছি, সেই ট্যাগিং অভ্যুত্থানের বিপক্ষে শক্তি বলে ট্যাগ দেওয়া হয়। হ্যাঁ, দেখা যায় আদৌ সে কোনো রাজনীতি করে না, সাধারণ একেবারে, যদি ভিন্ন মত পোষণ করে সেক্ষেত্রে ভিন্ন মত পোষণ করার সঙ্গে সঙ্গে, কিংবা কোনো ব্যাপারে কোনো একটা দলকে বললে সঙ্গে সঙ্গে ফেসবুকে দেখবেন যে সংঘবদ্ধভাবে বলা হচ্ছে নাস্তিক নাস্তিক, ধর্ম মানা, ফ্যাসিস্টের দোসর, এগুলো বলা হচ্ছে। তো এগুলোর কোনো যৌক্তিকতাও নেই। যেমন ধরুন, আপনি যদি বলেন যে ডেইলি স্টার, প্রথম আলো তো শেখ হাসিনার গভর্নমেন্টের যারা সমালোচনা করেছে ওই সময়ের মধ্যে, তারা অন্যতম, এবং তারা ন্যাশনালি ইন্টারন্যাশনালি তাদের এটা তারা মানে তাদের এই সমালোচনা পৌঁছেছে, এবং নিষিদ্ধ ছিল তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে। হ্যাঁ, প্রধানমন্ত্রী কার্যালয় নিষিদ্ধ ছিল, অতএব কিসের ক্ষোভের প্রকাশ?
তাহলে কার ক্ষোভের প্রকাশ এটা একটু বুঝতে হবে। এটা কি গণতান্ত্রিক মানসিকতার বিষয়? এটাকে নিশ্চয়ই এক ধরনের স্বৈরতান্ত্রিক মানসিকতার কারণে এটা হয়েছে। তাহলে মানে আমরা একটা লেট জুলাইয়ের ফ্যাসিজমে আছি। হ্যাঁ, আমরা জুলাইয়ের অভ্যুত্থানের মধ্য দিয়ে কি আমরা সেই স্বৈরতান্ত্রিক মানসিকতাই করেছি? হ্যাঁ, যে আমরা তো এটা ঠিক ইনকিলাব কিংবা আমার দেশ, সেগুলো আইনি প্রক্রিয়া, সরকার বেআইনিভাবে ইত্যাদি করেছে, সেগুলোকে মোকাবেলা করার একটা পথ ছিল, পদ্ধতি ছিল। এটা তো মোকাবেলা করা যায় না। জি, তখন আমরা আমরা কিন্তু আরো এগুলো আলোচনা প্রতিবাদ শুনবো করেছি। আপনার কাছ থেকে। আমরা আরো একটি ছোট্ট বিরতি নিতে চাচ্ছি। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ নিচ্ছে, আরো একটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আর কাবুল প্রশ্নগুলো সহজ সরাসরি যাচ্ছে আলোচনায়। বিরতির আগে আবু সাইদ ভাই, আপনার কাছ থেকে আলোচনা শুনছিলাম। আমরা একটু বেশি রিজাজ কবির আপনার কাছ থেকে শুনতে চাই। বিষয় একই, আমরা চাচ্ছি শান্তিপূর্ণভাবে উৎসব মুখর একটি নির্বাচন। আপনারা দুজন আলোচকই নানান ধরনের সন্দেহ সংশয়ের কথা বলছেন, তারপরেও তো সম্ভাবনা দেখি আমরা। দেখেন, আমি আপনার কথার একটু ছোট্ট করে বলবেন। টানার আগে আমি ছোট্ট করে শুধু বলবো এটা, যে আমি কোনোভাবে প্রথম আলোর আর ডেইলি স্টারের উপরে আক্রমণটাকে আমি জাস্টিফাই করছি না, কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছিলাম যে মবের যেই বহিঃপ্রকাশ বা আমার সহ-আলোচক যেটা বললেন যে ডেইলি স্টার অমুক সময় বন্ধ ছিল, এর মানে এই না যে ওনারা ফ্যাসিবাদের জন্য খুব প্রতিবাদী কণ্ঠ ছিল, তা কিন্তু না। হয়তোবা কোনো কারণে হয়তোবা তাদের মনোমালিন্য হয়নি, এই জন্য কিছুদিন বন্ধ ছিল। কিন্তু এই ডেইলি স্টার, এই প্রথম আলোকেই তো ডেইলি স্টারের মাহফুজ আনামকে বলে না যে ডিজিএফআই রিপোর্টটা পাবলিশ করে আমি ভুল করেছি। প্রথম আলো কি বিএনপির বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমানের উপরে দায় দেয়নি? সো এরকম ইয়েলো জার্নালিজম অতীতও দেখেছি, 17 বছরেও অনেক ধরনের জার্নালিজম দেখেছি, বাট দ্যাট ডাজন্ট মিন যে তাদের উপরে আক্রমণ করা ঠিক হয়েছে। বাট দেয়ার ইজ সার্টেন ট্যাগিং। কোথায়? নিউ এজের বিরুদ্ধে তো কোথাও কোনো ট্যাগিং নেই, যদিও নুরুল কবির সাহেব ওখানে যাওয়ার পর একটু হেনস্থার শিকার হয়েছিলেন, কিন্তু নিউ এজের উপরে তো কোনো আক্রমণ হয়নি। অনেক পত্রিকার উপরে ট্যাগিং নেই, কিন্তু হয়েছে কি যে একটা ইমপ্রেশন হয়ে গেছে, একটা পারসেপশন হয়ে গেছে, কিছু পত্রিকার ওই যে ট্যাগ পড়ে গেছে যে তুমি উমুকের দালাল বা তুমি উমুক করেছো, যাক সেটা ক্ষেত্রে। বাট মব কোনো সময় ক্যানট বি জাস্টিফাইড, এবং যেটা হয়েছে সেটাও ক্যানট বি জাস্টিফাইড। হোয়াট আই ওয়াজ ট্রাইং টু সে, যে সেটা হচ্ছে যে এই দীর্ঘ 17 বছরের এই কোণঠাসা অবস্থায় আমরা যে অনেক কথা বলতে পারিনি, আমাদের যে কোনোভাবেই আমরা অস্থির হয়ে যাই, যে কোনো কিছু আমরা মনে করি যে এক্ষুনি বদলায় ফেলতে হবে, এখনই এটা হলো না কেন, এই জায়গাটা আসলে এখনই হবে না, এটা একটু সময় লাগবে। মানে রাজনৈতিক দলগুলোর আচার আচরণ দেখে মনে হয় আপনার যে আমরা বদলাবো? দেখেন, বদলায়নি, এই জায়গাটায় আসছি। তার আগে আমি যেটা বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে যে যা হচ্ছে হয়তোবা আশাব্যঞ্জক না, কিন্তু হতাশা হওয়ার জায়গা নাই, হবে, একটু সময় লাগবে। আর রাজনৈতিক দল, রাজনীতি এবং নির্বাচনের জায়গাটায় যদি আমি আসি, সেই জায়গাটাতে বলবো যে আসলে লেভেল প্লেইং ফিল্ড নেই। কারণটা হচ্ছে যে বিএনপির মতো দলের সাথে এখন যেই দল জোট বেঁধে নেমেছে, তারা আসলে আমার মতে ওইরকম লেভেলেই আসে নাই যে পাল্লায় সমান সমান প্রায় ভারী ভারী হবে। এটা অনেক উঁচু নিচু হয়ে গেছে। সো যার জন্যে আমরা সহিংসতার জায়গাটা আমরা আরও বেশি মনে করতে পারি, যার জন্যে আমি মনে করি বিএনপি তরফ থেকে আমরা সবাই খুব ইয়েতে আছি। ক্লিয়ারলি আমাদের উপরে বলা আছে যে কোনো ধরনের পায়ে পায়ে ঝগড়া করার চেষ্টা করবে ঠিকই, কিন্তু আমরা সেই জায়গাটাতে যাব না। আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে যে ইলেকশনটা যতভাবে হোক নির্বিঘ্নে সুস্থ করে সম্পন্ন হোক, এবং যেই ক্ষমতায় আসুক সেটা অন্য ব্যাপার, কিন্তু সুস্থভাবে সম্পন্ন আসুক, গণতন্ত্রে ফিরে যেতে। সাইদ ভাই, মানে সর্বোচ্চ ছাড় দিয়ে হলেও নির্বাচনটি চাচ্ছে, কতটা ছাড় দিতে হতে পারে বিএনপিকে? ছোট্ট করে আমরা শেষ করব। না, নির্বাচন তো তাকে করতে হবে, এবং নির্বাচন করার জন্য বিএনপি প্রস্তুত হয়ে আছে। নির্বাচনের জন্য যেটুকু ছাড় দেওয়ার, সেটা তো ছাড় দেওয়া মানে কি, যেটা হলো যে সহনশীলতা দরকার, সেটা তো তাদেরকে দেখাতে হবে। আর একটা হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয়, আমি যেটা বলছিলাম আগেই, যে গণ আকাঙ্ক্ষা আছে নির্বাচন হবে, ব্যাপক মানুষ ভোট দেবে, তবে হানাহানি হবে, সহিংসতা হতে পারে, হানাহানি হতে পারে। এমনকি কোনো দল যদি নির্বাচন বর্জন করে, তাতে আমি আশ্চর্য হব না। বর্জন করতে পারে? পারে। কারা করতে পারে? নিশ্চয়ই কোনো ক্ষুব্ধ গ্রুপ যারা মনে করে যে নির্বাচন তাদের পক্ষে যাবে না, তো এমন কেউ বর্জন করতেও পারে। প্রশ্নবিদ্ধ করার আরেকটা উপায় হতে পারে, আরেকটা উপায় হতে পারে। আমার কাছে মনে হয় এই ধরনের অপকৌশল কেউ গ্রহণ করতে পারে, তারপরে নির্বাচন আটকাবে না। তো বিএনপিকে সেখানে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, এবং বিএনপির মধ্যে বুঝতে হবে যে বিএনপির যেমন বাইরের চ্যালেঞ্জ আছে, বিএনপির ভিতরেও চ্যালেঞ্জ আছে, এবং সেই চ্যালেঞ্জের মধ্যে তাকে গণতান্ত্রিক
ভিত্তির উপর দাঁড়াতে হবে। জি, ধন্যবাদ সাইদ ভাই আপনাকে, ধন্যবাদ ইজাজ কবির আপনাকেও। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ আজকের মতো এখানেই শেষ করছি। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে আগামীকাল সকাল 7টায়। ফিরছি কাল রাত 9টায় নতুন অতিথিদের সঙ্গে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্লোবাল টেলিভিশনের সঙ্গেই থাকুন।